সাবিত্রী সবজি আনার জন্য মার্কেটে গেলে তার নজর পড়ে মিনি স্কার্ট পরা একটি মেয়ের উপরে, যে বাইকে বসে যাচ্ছিল, যার পুরো পা দেখা যাচ্ছিল। এই দেখে সাবিত্রী চোখ বন্ধ করে বলল, ছি ছি, আজকালকার মেয়েরা না লাজ লজ্জার মাথা খেয়েছে। কেমন সব ছোট ছোট জামা কাপড় পরে ঘুরছে। আমাদের সময় তো 5 বছরের বাচ্চাও এত ছোট জামা পরতো না, যা পরে এখন 25 বছরের মেয়ে ঘুরছে। বিড়বিড় করে সাবিত্রী বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসে সে টিভিতে সূর্যগ্রহণের খবর দেখে। কি আজকে সূর্যগ্রহণ? এই সবাই শুনে রাখো, যতক্ষণ গ্রহণ চলছে কেউ কিছু খেতে পারবে না। বড় বৌমা, সব খাবারে তুলসী পাতা দিয়ে দাও। এই শুনে রেখা মাথায় ঘোমটা দিয়ে চুপচাপ মাথা নাড়ে। কিছুক্ষণ পর সূর্যগ্রহণ শুরু হলে রেখার হাজবেন্ড ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়ি ফেরে আর ফ্রিজ থেকে ব্রেড আর জ্যাম বার করে খেতে লাগে। এই দেখে সাবিত্রী চিৎকার করে বলে, যত সব অলক্ষণের কাজ! গ্রহণের সময় কেউ আবার খাবার খায় নাকি? এ কি মা, খিদে লেগেছে তাও খেতে পারবো না? হ্যাঁ, ছেলে তো ঠিকই বলছে। এখন ওসব আদিকালের নিয়ম টিয়ম সব ছেড়ে দাও সাবিত্রী। এই তুমি চুপ করো তো। আর এই যে বড় বউ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলিস? তুই ওকে আটকাতে পারলি না? মা, মানে এখন আবার ছাগল দেব তো ম্যাম কি করছিস? মাথায় ঘোমটাটা ঠিক করে দে যাতে পড়ে না যায়। খবরদার, আর যেন না দেখি মাথায় ঘোমটা যাতে পড়ে যায়। হ্যাঁ 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 মা, মনে রাখবো। এই হলো সাবিত্রী দেবী, যার মডার্ন পোশাক পরা মেয়ে একদমই পছন্দ নয়। সাবিত্রীর 2 ছেলে। বড় ছেলের বিয়ে হয়ে গিয়েছিল। বড় বউ রেখা সাবিত্রীর কথাতেই চলতো। তা সত্ত্বেও সাবিত্রী কখনো রেখার ব্যবহারে সন্তুষ্ট ছিল না। উনি রেখার কাছে কোনো না কোনো খুঁত ধরতই। একদিন দিনের বেলা রেখা যখন বিশ্রাম নিচ্ছিল, তখন সাবিত্রী ওর ঘরে আসে। তখন রেখা পাশ ফিরছিল আর তাতে ওর কোমরটা একটু দেখা যায়। এই দেখে সাবিত্রী দেবী জোরে চিৎকার করে উঠল, ছি 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 ছি, এই জিনিসের ভয় পাচ্ছিলাম আমি। সারা লাজ লজ্জার মাথা খেয়েছে। মা আপনি, কিন্তু হয়েছেটা কি? কি হয়েছে মানে? পাশ ফেরার সময় তোর কোমরটা দেখা গেল কি করে? এরকম যদি আর হয় না, আমি কিন্তু কয়লা ঢেলে দেবো। এইভাবেই রেখা শাশুড়ির শাসনের মধ্যে থেকে 1 বছর কাটিয়ে দিল। ওর ফার্স্ট অ্যানিভার্সারিতে ওর দেওর রাহুল দিল্লি থেকে কানপুরে আসে। বৌদি, আমি তোমাদের কিছু বলতে চাই, আর আশা করি এর থেকে ভালো দিন আর পাবো না। আসলে আমার অফিসে না সন্ধ্যা নামের মেয়ে আমার সাথে কাজ করে। মেয়েটি ভালো পরিবার থেকে ভালো উপার্জন করে, আর আমি ওকে বিয়ে করতে চাই। মানে লাভ ম্যারেজ? হ্যাঁ মা, লাভ ম্যারেজ। কেন মা, কোনো প্রবলেম? না না, আমার কেন অমত থাকবে? তোর যেখানে পছন্দ আমারও সেখানে পছন্দ। সত্যি সাবিত্রী, তোমাকে আর বুঝে উঠতে পারলাম না। যে ভয় পায় তাকে আলো ভয় দেখাও, আর যে কোনো কথাই শোনে না তার সব কথা মেনে নাও। আরে মূর্খ প্রাণী, ওই শহরের মেয়ের জন্য আমি কি আমার ছেলেকে হারাবো? ছেলে যদি ওই মেয়ের জন্য বাড়ি ছেড়ে চলে যায়, সেই জন্যই এই বিয়েতে আমি হ্যাঁ বলে দিলাম। আর 1 মাস পর দুজনের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর দিল্লি থেকে কানপুর গাড়িতে আসতে গিয়ে সন্ধ্যার ভারী লেহেঙ্গার জন্য অস্বস্তি হলে সে এক জায়গায় গাড়ি থামিয়ে বলল, এই ড্রাইভার, গাড়িটা একটু থামাও তো। রাহুল, আমার এই ভারী লেহেঙ্গা আর ভালো লাগছে না, আমি একটু হোটেল থেকে চেঞ্জ করে আসছি। কিছুক্ষণ পর গাড়ি রাহুলদের বাড়িতে এসে পৌঁছায় আর গাড়ি থেকে সন্ধ্যা একটা স্কার্ট আর টপ পরে বিয়ের ওড়না মাথায় দিয়ে নামে। সন্ধ্যাকে এই রূপে দেখে সবাই অবাক হয়ে যায়। বাবা রাহুল, আমি 1 কাপড়ে মেয়ে চেয়েছিলাম, তার মানে সত্যিও 1 কাপড়ে চলে আসবে? এসব কি হচ্ছে বাবা? মা, আসলে অনেক দূরের রাস্তা তো, আর ওনার রাস্তাতেই ওই ড্রেসটাতে বমি করে দিয়েছিল, তাই যেটা পেয়েছে সেটাই পরে নিয়েছে। আরে রাহুল মিথ্যে বলছে কেন? সন্ধ্যা, মায়ের পাছে প্রণাম করো। না না, তোমাকে বাবা নমস্কার করতে হবে না। তুমি নমস্কার করতে গেলে কি কি সব বেরিয়ে যাবে। ও থ্যাঙ্কস। সত্যি কথা বলতে কি, আমি এখন নমস্কার করার মুডে নেই। আমি না খুব টায়ার্ড আছি। আর রাহুল ডার্লিং, আমাকে একটু বডি ম্যাসাজ দিয়ে দিও। আজকে না আমি সত্যি খুব টায়ার্ড আছি। 2 মিনিট ডার্লিং, গৃহপ্রবেশটা হয়ে যাক। সাবিত্রীর মনে মনে খুব রাগ হচ্ছিল, কিন্তু সে কি বা করবে। তাই উনি চুপচাপ করে ওদের গৃহপ্রবেশ করালো আর সন্ধ্যা বউ হয়ে বাড়িতে ঢুকে এলো। কিন্তু সন্ধ্যার পোশাক দেখে সাবিত্রী ভয় পেয়ে গেল। এই নতুন বউ তো খুব বেশি মডার্ন পোশাক পরে। কালকে যখন পাড়ার লোক ওকে দেখতে আসবে, তখন যদি এরকম উল্টোপাল্টা পোশাক পরে, কিছু একটা করতেই হবে। এই ভেবে সাবিত্রী দেবী ঝটপট সন্ধ্যার ঘরে গেল। ছোট বৌমা, দেখাও তো কালকে তুমি কি পোশাক পরবে। এই শাড়িটা কেমন মা? হ্যাঁ ভালো শাড়ি, কিন্তু কালো রং। না না মা, এই দেখো, শুধু কালো নয়, এর বর্ডারে রেড আছে।
তাও ঠিক আছে বৌমা, কিন্তু তুমি এই শাড়ি পরবে না, তোমার অন্য শাড়িগুলো দেখাও, আমি বলে দিচ্ছি। এরপর সন্ধ্যায় সাবিত্রী দেবীকে সব শাড়ি দেখালে তার মধ্যে গোলাপি শাড়িটা দেখে সাবিত্রী দেবী বলল, হ্যাঁ, এটাই ঠিক আছে বৌমা, তুমি এটাই পরবে। ঠিক আছে মা। সাবিত্রী দেবী সন্ধ্যার শাড়ি তো দেখে নিয়েছিল, কিন্তু উনি জানতেন না যে ওই শাড়ির ব্লাউজ কতটা হট। সন্ধেবেলা বাড়িতে লোকজন এলে সন্ধ্যা ওই শাড়িটা হট ব্লাউজের সাথে পরলে সাবিত্রী দেবী শাড়িটা ঠিকঠাক করে দিয়ে বলল, বৌমা, তুমি মাথায় ঘোমটাটা দিয়ে নাও, বাড়িতে সব লোকজন আসবে তো, ঘোমটা ছাড়া ঘুরলে ভালো লাগবে না। সন্ধ্যায় শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বাইরে আসে। এই দেখে পাড়ার মহিলারা বলাবলি করতে থাকে, আরে এ কি, আমরা তো ভেবেছিলাম বৌমা আজকেও মিনি স্কার্ট পরে আসবে, কিন্তু এই যে শাড়ি পরে এসছে। সাবিত্রী দি, এ কাজ একমাত্র তোমার পক্ষেই সম্ভব। আরে আমার নাম সাবিত্রী, সাবিত্রী। আচ্ছা বৌমা, এসো, সবার পা ছুঁয়ে আশীর্বাদ নাও। সন্ধ্যা সবার পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, কিন্তু সে জানতো না যে তার শাশুড়ি সাবিত্রী দেবী কি জিনিস। তাই একবার যখন ওকে শাড়ি পরিয়ে দিয়েছে, তখন ওকে ওয়েস্টার্ন ড্রেস কখনোই পরতে দেবে না। পরের দিন মন্দিরে যাবার ছিল, তাই সন্ধ্যা রাত্রে এসে শাশুড়িকে জিজ্ঞেস করলো যে কালকে সে কি পরে যাবে। তুমি কালকে কি পরবে সেটা পরের কথা, কিন্তু তুমি এই নাইট ড্রেসে কি করে বাইরে চলে এলে? আমাদের বাড়িতে কিন্তু এসব একদম চলে না। কিন্তু রাহুল যে আমাকে বলেছিল যে আমার যা খুশি তাই পরতে পারি। আরে ও এসব কিছু জানে না, ও কদিনই বা বাড়িতে থেকেছে। ছোটবেলা থেকে পড়াশুনো করতে হোস্টেলে ছিল আর চাকরির জন্য বাইরে ছিল। তুমি ওর বউ হলেও বৌমা কিন্তু আমার, আর এই বাড়িতে আমারই চলে। এই শুনে সন্ধ্যা উদাস হয়ে গিয়ে নিজের ঘরে চলে গেল। ওকে উদাস দেখে বড় বউ ওর পেছনে পেছনে ওর ঘরে চলে যায়। মন খারাপ করো না সন্ধ্যা, এমনি এমনি এই বাড়ির নাম সাবিত্রী নিবাস হয়নি। এই বাড়িতে মায়েরই হুকুম চলে, আর মায়ের ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো রান্নাও করতে পারি না। তুমি একটা কাজ করো, এই ড্রেসটা ছেড়ে শাড়ি পরে কিচেনে চলে আসো। আমার মনে হয় তুমি কোনোদিনই ওয়েস্টার্ন ড্রেস পরতে পারবে না। বললেই হলো, শুধুমাত্র গুনে গুনে 7টা দিন, তারপর আমার যা খুশি আমি তাই পরবো। এক সপ্তাহ পর রাহুল সন্ধ্যার সাথে হানিমুন ট্রিপ প্ল্যান করে। আরে সন্ধ্যা, খুব মজা হবে, কাশ্মীর খুব সুন্দর জায়গা। আচ্ছা, এবার তুমি ঝটপট প্যাকিংটা করে নাও তো। এরপর সন্ধ্যা প্যাকিং করে নেয়, আর এই খবরটা জানতে পারার পর সাবিত্রী সন্ধ্যার কাছে আসে। আচ্ছা, কাশ্মীর যাওয়ার প্ল্যান হচ্ছে। বৌমা, তুমি দেখাও তো ওখানে গিয়ে তুমি কি কি ড্রেস পরবে, কারণ তোমার খেয়াল তো আমাকেই রাখতে হয়। ওখানে গিয়ে যদি ছোট ছোট ড্রেস পরে তোমার ঠান্ডা লেগে যায়। সেটা তো আমি বুঝেই গেছিলাম যে আমার ড্রেস চেক না করে আপনি আমাকে কোথাও যেতে দেবেন না। এরপর ওরা কাশ্মীরে চলে যায়, আর সেখানে গিয়ে সে অনেক ওয়েস্টার্ন ড্রেস কেনে আর সেগুলো পরে ছবি পোস্ট করে। কিন্তু একদিন ওর শাশুড়ি এই ছবিগুলো দেখে নেয় আর সন্ধ্যার ওপর খুব রাগ করে। কিন্তু তখনই সেখানে সাবিত্রী দেবীর শাশুড়ি রত্না দেবী চলে আসেন, যার অনেকটাই বয়স ছিল। উনি প্যান্ট আর টি শার্ট পরেছিলেন, তার সাথে সানগ্লাসও। বল তো বৌমা, এই পোশাক কি খারাপ? আমি তো পরে আছি, দেখ, আমাকে কি খারাপ লাগছে? আমি যখন গ্রামে থেকে এই পোশাক পরতে পাচ্ছি, তাহলে আমার না দেব কেন পরবে না? আমি যখন এখানে আসছিলাম তখন একটা মেয়ে শাড়ি পরে বাইকে বসেছিল। শাড়ি আটকে গিয়ে সে নিচে পড়ে যায় আর তার খানিকটা চোট লাগে। ওই মেয়েটার কেউ না, বড় বৌমা রেখা। তাই বলছি সময়ের সাথে পাল্টে যাও। শাশুড়ির এই কথা শুনে সাবিত্রী দেবী নিজের ভুল বুঝতে পারে, তাই এরপর থেকে বউদের তাদের ইচ্ছে মতো পোশাক পরতে তিনি আর বাধা দেননি। শ্যামপুরে মহিলাদের জন্য একটি মাত্র দর্জি ছিল, যার নাম ছিল রাজু। কিন্তু সে খুব বদ প্রকৃতির মানুষ ছিল। যখন ওর দোকানে কোনো মহিলা গ্রাহক আসতো, তখন রাজু তাকে ভুলভাবে ছুতে চেষ্টা করত। আরে আপনি কি বলছেন বৌদি? আপনি যে সালোয়ারটা নিয়ে এসেছেন এটা তো অনেক দিনের পুরনো। আর আপনি কি না বলছেন এরই মাপে বানিয়ে দেবো? আমার তো মনে হয় এই কমাসে আপনার কোমরের সাইজ বা অন্য সাইজ একটু বেড়েছে, তাই এই মাপে বানালে যে ফিটিংটা ঠিক করে হবে না। আচ্ছা ঠিক আছে, তবে নিয়ে নাও মা। মহিলার এমনটা বলাতেই রাজুর চোখ ঝলমল করে উঠল আর নিজের গলায় রাখা টেপ দিয়ে মাপ নিতে লাগলো। হ্যাঁ বৌদি, একটু সামনে আসুন তো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একটু কোমরের মাপটাও নিয়ে নি। এরপরে ও প্রায় আধ ঘন্টা মাপ নিতে লাগিয়ে দিল। আর যদি কেউ ওকে বলতো যে আরে
রাজুদা, এ আপনি কি করছেন? কতক্ষণ ধরে আর মাপ নেবেন? সারাদিন ধরে? শুনুন বৌদি, আমার নাম রাজু টেলার, আর আমি কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। ঠিক করে মাপ নিলে তবেই তো ঠিক করে বানাবো নাকি? আর ওর এই কথার উপরে কেই বা কি বলতো। যাই হোক, মহিলাটি চলে গেলে সে তার খেয়ালেই হারিয়ে যেত। কি দারুণ ফিকার ছিল বৌদির, উফ, আহা, এর সামনে তো সমস্ত নায়িকারা ফেল। হে ভগবান, তুমি আমায় কি ভাগ্য দিয়েছ। হে প্রভু, নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো পুণ্যি করেছিলাম, তাই তুমি এই জন্মে আমায় দর্জি বানিয়েছ। হে প্রভু, তোমার কাছে আমার একটাই শেষ নিবেদন, তুমি পরের জন্মেও আমায় এইভাবেই দর্জি বানিও, যাতে আমি রং বেরঙের মেয়েদের এইভাবে শরীরের মাপটা নিতে পারি। রাজু টেলার কাজের বাহানায় মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করত। ওর প্রফেশনটাই এমন ছিল যে লোকেরা বিশেষ কিছু বুঝতে পারত না। শ্যামপুরে বিনা নামে এক রিটায়ার্ড টিচার তার মেয়ে সীমা এবং তার ছেলে বিকাশকে নিয়ে বাস করত। বিকাশের কিছুদিন আগেই শর্মিলা নামে একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। শর্মিলা খুবই সহজ সরল মেয়ে ছিল। একবারের ঘটনা, সকালবেলার সময় ছিল। শর্মিলা মাথায় ঘোমটা দিয়ে চা বানিয়ে শাশুড়ির কাছে নিয়ে গেল। এই নাও মা, তোমার জন্য আদা দেওয়া চা। এই বলে ও চাটা শাশুড়িকে দিল। বিনা চা নিয়ে নিলে শর্মিলা সেখান থেকে যেতে লাগলে, বৌমা তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কি কোনো ভুল করেছি মা? চা ঠিক আছে তো? আরে তুমি এত ভয় পাও কেন? আমি তো তোমার শাশুড়ি, কোনো রাক্ষস তো নই যে তোমাকে খেয়ে নেব। আর হলো চায়ের কথা, সেটা তো আমি এখনো খাইনি। এই বলে সে চায়ের কাপটা তুলে চা খেতে লাগলো। চায়ে চুমুক দিতেই, বাহ, খুব সুন্দর চা, ঠিক তোমারই মতো। আরে বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি তো তোমাকে বসতে বলেছি, বসো। হ্যাঁ মা, বলো তুমি কি বলতে চাইছিলে, বলো। তখন বিনা ওকে বলল, বৌমা, তোমার বিয়ের তো 1.5 মাস হয়ে গেল, তুমি আর কতদিন এই শাড়ি আর ঘোমটা নিয়ে থাকবে? আমি কিছু বুঝতে পারলাম না মা। বৌমা, তুমি তো আর আমাদের সময়কার নও যে সবসময় শাড়ি পরে আর ঘোমটা দিয়ে থাকবে। তুমি তো আধুনিক যুগের মেয়ে, তুমি বাড়িতে চুড়িদার পরতেই পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মা, আমি তো চুড়িদার নিয়েই আসিনি। আমি ভেবেছিলাম যে বিয়ের পর শাড়ি পরেই থাকতে হবে। কি যে বলো বৌমা, এমনটা কি হয়? এরপরে বিনা তার মেয়ে সীমাকে ডাকলো। সীমা, সীমা। সীমা ওই সময় কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মায়ের ডাক শুনে সে বাইরে এলো। হ্যাঁ মা, কি বলছো? কোথাও যাচ্ছিস নাকি? কি মা, তুমি জানো না যে এই সময় আমি কলেজে যাই? কিন্তু আজ যে রবিবার। বিনা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে এটা বললে সীমা গিয়ে ক্যালেন্ডারের পাতা উল্টে বলল, মা, জানুয়ারি মাস শেষ হয়ে গেছে আর এটা ফেব্রুয়ারি, আর আজকে শনিবার। উফ, আমি তো খেয়ালই করিনি। আচ্ছা এটা তো বলো, তুমি আমাকে ডাকছিলে কেন? তোর কাছে যে 3-4টে চুড়িদারের পিস পড়ে আছে না, যেটা আগের মাসে কেনা হয়েছিল? হ্যাঁ মা, আছে তো। শোন না, তুই ওইগুলো না তোর বৌদিকে দিয়ে দে। ও রাজু টেলারের কাছে গিয়ে ওগুলো সেলাই করে নিয়ে আসবে। ঠিক আছে মা, আমি দিয়ে দিচ্ছি। এরপর সীমা চুড়িদারগুলো বৌদিকে দিয়ে কলেজে চলে গেল। বৌমা, এই নাও চুড়িদারের কাপড়, তুমি এগুলোকে সেলাই করিয়ে নাও। এখান থেকে কিছুটা দূরেই রাজু টেলারের দোকান। আমি একা যাব? হ্যাঁ বৌমা, চলে যাও না। তুমি তো জানো আমার হাঁটুতে কত ব্যথা থাকে, তাই তোমার সাথে গেলে আমি 1 সপ্তাহ পর্যন্ত আর চলাফেরা করতে পারবো না। শর্মিলা চুড়িদার সেটগুলো নিয়ে রাজু টেলারের কাছে গেলে রাজু ভাবলো, এ কোন গাইয়া পড়িয়ে এলো রে বাবা, ঘোমটা টোমটা দিয়ে, আগে তো কখনো একে এখানে দেখিনি। রাজু টেলার শর্মিলাকে বারে বারে দেখছিল, আর ওকে এরকম করতে দেখে শর্মিলা ইতস্তত বোধ করছিল। তখনই রাজু বলল, বলুন বৌদি, আমি আপনার কি সেবা করতে পারি? বলছিলাম একটা চুড়িদার বানাতে হবে। হ্যাঁ বৌদি, বানিয়ে দেবো, কিন্তু কোনটা বানাবো, পাটিয়ালা না নর্মাল? পাটিয়ালা? আরে আপনি পাটিয়ালা চেনেন না? আজকাল যে ওটা খুব চলছে, আর আমি তো ওটা বানানোর মাস্টার, লোকেরা দূর থেকে আসে বানাতে। এরপর রাজু টেলার দোকানে রাখা কিছু স্যাম্পল শর্মিলাকে দেখালো। শর্মিলা সেগুলো পছন্দ হলো। এটা ঠিক আছে, এরকমই বানিয়ে দিন। আরে এমনটা কেন, এর থেকেও ভালো বানিয়ে দেবো আপনাকে। কিন্তু তার আগে যে আপনাকে দিতে হবে। দিতে হবে? কি দিতে হবে? আরে মাপ দিতে হবে, মাপ। মাপ ছাড়া আপনারটা আমি কি করে বানাবো? এরপরে রাজু শর্মিলার মাপ নিতে লাগলো। শর্মিলার সাথে কথা বলে ও বুঝতে পেরেছিল যে এ খুব সহজ সরল প্রকৃতির। তাই সে মনে মনে ভেবেছিল, আজ তো আমি এর অনেক সময় ধরে মাপ নেব, মজা হবে। মাপ নেবার বাহানায় রাজু বারবার শর্মিলাকে আপত্তিজনকভাবে টাচ করছিল। আর এটা যে স্বাভাবিক ছিল না সেটা শর্মিলাও বুঝতে পারছিল। আরে দাদা, এ আপনি কি করছেন? এইভাবে কেউ মাপ নেয় নাকি? দূরে সরুন।
সরুন বলছি। আরে কি হলো বৌদি, আপনি এত রেগে যাচ্ছেন কেন? রাগ করবো না তো কি করব? আপনি কতক্ষণ ধরে আর কিভাবে মাপ নিচ্ছেন? কখনো কোমরে হাত দিচ্ছেন, কখনো এদিক ওদিকে হাত দিচ্ছেন, কি করছেন এসব আপনি? আরে এ কি কথা, টেলারকে মাপ নিতে গেলে এখানে ওখানে তো হাত লাগাতেই হবে নাকি? আর আমার চোখে তো কোনো মেশিন লাগানো নেই যে আমি একবার দেখেই কারণ মাপ বুঝে যাব। রাজু তার নির্লজ্জ ব্যবহারের দ্বারা নিজের দোষকে ঢাকার চেষ্টা করছিল, কিন্তু শর্মিলা সহজ সরল হলেও বোকা তো একদমই ছিল না। তাই সে বলল, শোনো, আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করো না, আমি সব বুঝতে পারছি, বুঝলে? আমি চুপচাপ আপনার কথা শুনছি মানে এই না যে আপনি যা খুশি বলে যাবেন। আরে আমি কোনো নতুন টেলার নই, অনেক বছর ধরে এখানে কাজ করছি, হাজার হাজার মহিলার কাপড় সেলাই করেছি। আজ পর্যন্ত কেউ আমার দিকে এইভাবে আঙুল তুলে কথা বলেনি যেমনটা আজ আপনি বলছেন। সেলাই পছন্দ না হলে চলে যান, তাও দয়া করে আমাকে এমন অপবাদ দেবেন না। আমার ঘরে যে বউ আছে, বাচ্চা আছে। শর্মিলা ওখান থেকে চলে তো গেল, কিন্তু গিয়ে ওর শাশুড়িকে সমস্ত কথাই জানালো। এ তুমি কি বলছো বৌমা? হ্যাঁ মা, ও না খুব পাজি দর্জি, ও না মাপ নেওয়ার বাহানায় আমার সাথে না খারাপ ব্যবহার করেছে। ওকে দেখেই না আমার সন্দেহ হয়েছিল। দাঁড়াও বৌমা, সীমাকে আসতে দাও, তারপরে আমরা তিনজন মিলে ওই বদমাস দর্জির দোকানে যাব। সীমার আসার পর ওরা তিনজনে মিলে একটা প্ল্যান বানালো। এরপর সীমা ওই টেলারের কাছে গিয়ে চুড়িদার বানাবার কথা বলল, আর নিজের অভ্যেসের দাস রাজু টেলার সীমার সাথেও একই আচরণ করতে লাগলো। কিন্তু এইবার ওর সমস্ত আচরণে লুকিয়ে থেকে শর্মিলা ফোনে রেকর্ড করে নিল। এরপর ওরা পুলিশকে ফোন করে সেখানে ডেকে নিল। পুলিশকে দেখে রাজুর চোখ তো ছানাবড়া হয়ে গেল। কিরে, তুই তো সে রাজু টেলার? হ্যাঁ ম্যাডাম, আমি। কেন, কিছু হয়েছে নাকি? ও এমনটা বললে ইন্সপেক্টর দুর্গা ওকে কষিয়ে এক চড় মারে, আর শর্মিলার দ্বারা রেকর্ড করা ভিডিওটা ওকে দেখায়। নির্লজ্জ, এসবই করিস তুই দোকানে? মেয়েদেরকে কি ভেবেছিস তুই? চল থানায় চল, তোর পেছনে এমন মার মারবো না তোর সব মাপ নেওয়া বেরিয়ে যাবে। হাবিলদার, ওকে জিপে তোলো। এরপর ইন্সপেক্টর দুর্গা রাজুকে জেলে পাঠিয়ে দিল, আর মামলা চললে ওর 5 বছরের জন্য জেল হয়ে যায়। শর্মিলা যতই সহজ সরল হোক না কেন, সে অন্যায়ের বিরুদ্ধে ঠিকই প্রতিবাদ করেছিল।